এই স্বার্থপর দুনিয়াতে একে অপরকে বিশ্বাস করে বেঁচে থাকাটা বড়ই দায়। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের রামু নামক একটি ছেলের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। রামু গ্রামের এক অত্যন্ত সাদা সিধে এবং সরল প্রকৃতির ছেলে। গত 1 বছর হয়েছে রামুর বিয়ে হয়েছে। তার ছোট্ট পরিবারে রয়েছে শুধুমাত্র তার বৃদ্ধা মা এবং বিয়ের পর তার স্ত্রী। রামুর শ্বশুরবাড়ি তাদের পাশের গ্রামেই অবস্থিত। রামুর স্ত্রী কবিতা গ্রামের এক সাধারণ এবং বেশ তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন মেয়ে। নিজের স্বামীকে সে প্রচণ্ড ভালোবাসে। বিয়ের পর গুছিয়ে সংসার করছিল রামু এবং কবিতা। রামুর বৃদ্ধা মাও বৌমাকে পেয়ে বেশ খুশি। কবিতার বাড়িতেও রয়েছেন তার বয়স্কা মা। বেশ কয়েক বছর হলো কবিতার বাবা মারা গেছেন। কবিতাও বাড়ির এক মেয়ে, তার কোনো দাদা, ভাই, দিদি বা বোন নেই। ফলে মায়ের অসুস্থতায় ওনাকে দেখার একমাত্র দায়িত্ব কেবলমাত্র কবিতার ওপরেই এসে পড়ে। একবার শ্বশুরবাড়িতে থাকতে কবিতা নিজের গ্রামের একটি বাচ্চা ছেলের মুখে খবর পেল কবিতার মা পড়ে গিয়ে নাকি গুরুতর আহত হয়ে পড়েছেন। যেহেতু ওনার দেখাশোনা করার মতো কেউ ছিল না, সেহেতু বাধ্য হয়ে কবিতাকে সব ছেড়ে মায়ের কাছে চলে যেতে হলো। সেবারে বাড়িতে গেল কবিতা মাসখানেক হয়ে গেল। এদিকে রামু এবং রামুর বৃদ্ধা মা একাই রয়েছেন। মাসখানেক পর রামুর মা একদিনই হঠাৎই বয়সজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন। অপরদিকে কবিতার মা এখন একটু সুস্থ হয়ে উঠেছেন। ফলে রামুর মা ভীষণ অসুস্থতায় রামুকে একদিন ডেকে বললেন, বাবা, বৌমার মা তো এখন সুস্থ হয়ে উঠেছেন, আর তাছাড়া আমার শরীরটা এতটাই খারাপ হয়ে পড়েছে যে আমি আর একা সামলাতে পারছি না। তুই কাল গিয়ে একটু বৌমাকে নিয়ে আসিস বাড়িতে। কিছুদিন ওর সেবা পেলে হয়তো আমি সুস্থ হয়ে উঠব। মায়ের কথা শুনে রামু সম্মতি জানিয়ে পরের দিনই সকাল সকাল বেরিয়ে পড়ল পাশের গ্রামের শ্বশুর বাড়িতে কবিতাকে আনতে যাওয়ার উদ্দেশ্যে। রামুর গ্রাম এবং তার শ্বশুরবাড়ির গ্রামের মধ্যবর্তী জায়গাটাতে একটি বিশাল বড় জঙ্গল পড়ে। সেই জঙ্গল অতিক্রম করেই পাশের গ্রামে যেতে হয়। জঙ্গলের পথ অতিক্রম করার সময় রামু হঠাৎই দেখতে পেল জঙ্গলের এক প্রান্তে বেশ কিছু শুকনো পাতার মধ্যে কিছুটা আগুন ধরে গেছে এবং সেই জ্বলন্ত আগুনের পাশে একটি গর্তের মধ্য দিয়ে একটি বিষাক্ত সাপ বারবার মাথা বার করছে এবং ভয়ে আবার মাথাটা ভিতরে ঢুকিয়ে ফেলছে। বেশ অনেকক্ষণ ধরে এই জিনিসটা লক্ষ্য করার পর রামু বুঝতে পারল যে সাপটা বাইরে বেরিয়ে আসতে চাইছে, কিন্তু আগুনের তাপদাহে সে ভয়ে বেরিয়ে আসতে পারছে না। রামু সাপটাকে দেখে পাশ কাটিয়ে চলেই যাচ্ছিল। ঠিক এমন সময় সাপটা চিৎকার করে রামুকে বলে উঠল, ও ভাই, আমাকে একটু সাহায্য করো, এই গর্তের মধ্য দিয়ে আমাকে বার করে দাও, আমি তোমার উপকার সারা জীবন মনে রাখব। রামু তখন সেই সাপটাকে উদ্দেশ্য করে বলল, পাগল হয়েছ নাকি? তুমি হলে সাপ আর আমি মানুষ, সাপেদের কখনো বিশ্বাস করতে নেই। সাপটা তখন খুবই কাকুতি মিনতি করে রামুকে বলতে লাগলো, আমাকে বিশ্বাস করো, আমি প্রতিজ্ঞা করে বলছি আমি তোমায় কামড়াবো না। আমাকে বিশ্বাস করলে কোনো ভুল করবে না, আমি এতটাও বিশ্বাসঘাতক নই। তুমি আমার প্রাণ বাঁচাবে আর আমি কিনা তোমাকে মেরে ফেলবো, এটা কখনোই হয় না। এইসব নানা রকম ছলচাতুরি কথাবার্তা বলে সাপটা বারবার করে রামুকে অনুরোধ করতে লাগলো গর্ত থেকে তাকে বার করে নেওয়ার জন্য। শেষে সাপটার এতবার অনুরোধে রামুর মন গলে গেল। সে পাশে পড়ে থাকা একটি মোটা লাঠির সাহায্যে সাপটাকে গর্ত থেকে বার করে আনলো। গর্ত থেকে বার করে রামু দেখল যে সাপটা বেশ বড় সড়ো এবং মোটা। দেখেই বোঝা যাচ্ছিল যে ভীষণই বিষাক্ত একটা সাপ ছিল ওটা। সাপটাকে বাইরে বার করে পাশ কাটিয়ে রামু যখন চলে যেতেই যাচ্ছিল, তখন সাপটা রামুর পথ আটকে রামুকে বলল, কোথায় পালাচ্ছ তুমি? এত সহজে আমি তোমায় ছেড়ে দেবো ভেবেছ? এবারে আমি তোমাকে কামড় দেব। একথা শুনে রামু ভয়ে কাঁদতে লাগলো এবং ভয়ে কাঁপতে কাঁপতে সে সাপটাকে উদ্দেশ্য করে বলল, এ তুমি কি বলছো? তুমি তো প্রতিজ্ঞাবদ্ধ ছিলে যে তুমি আমাকে কামড়াবে না, তাহলে এখন এইসব কথা বলছো কেন? সাপটি তখন রামুর ওপর রেগে গিয়ে বলল, আরে নির্বোধ বালক, এটা হলো ঘোর কলিযুগ।
এখানে বলা এবং করার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এখানে মন্দ দিয়ে ভালোর প্রতিদান দেওয়া হয়। এটাই কিন্তু কলিযুগের ধর্ম। আর তোমাকে কামড় দিয়ে আমি এই কলিযুগের ধর্ম পালন করব। রামু তখন খুবই হতাশ স্বরে সেই সাপটাকে বলল, ঠিক আছে, তুমি আমাকে কামড় দিতে হয় দাও, কিন্তু তার আগে এই কলিযুগের ধর্ম সম্পর্কিত প্রমাণ আমাকে যথাযথভাবে দিয়ে দাও। সাপটি রামুর কথায় সম্মতি জানিয়ে রামুকে নিয়ে জঙ্গলের ভিতরের দিকে গেল এবং সেখানে একটি বড় গাছের সামনে দাঁড়িয়ে সেই গাছটাকে রামু প্রথম থেকে শেষ পর্যন্ত সাপের সাথে তার ঘটা সমস্ত ঘটনাটা জানালো। সাপের সাথে ঘটা রামুর সমস্ত ঘটনাটা শুনে গাছটা বলল, সাপ তো ঠিকই বলেছে। এই দেখো না, আমি মানুষকে শীতল ছায়া দিই, মিষ্টি ফল দিই, সুগন্ধি ফুল দিই, কাঠ দিই, কিন্তু তা সত্ত্বেও মানুষ আমাকে নিজেদের স্বার্থ পূরণের জন্য কেটে ফেলে। তাহলে হলো না এটা কলিযুগের ধর্ম? এ কথা শুনে সাপ মুচকি হেসে রামুকে বলল, কি দেখলে তো, আমি ঠিক বলেছিলাম তো? তখন রামু সাপটিকে বলল, দয়া করে আমাকে অন্য আরেকজনের সাথে কথা বলতে দাও। সাপ রামুর কথা সম্মতি জানিয়ে তাকে নিয়ে আরও একটু জঙ্গলের গভীরে প্রবেশ করল। সেখানে গিয়ে তারা দেখল একটি বড় সড়ো গরু দাঁড়িয়ে ঘাস খাচ্ছে। সেই গরুটাকে দেখে সাপ সমস্ত ঘটনাটা জানালো এবং বলল এর সঠিক বিচার করতে। গরুটি তখন বলল, সাপ তো ঠিকই বলেছে, এই তো আমাকেই দেখো, আমি ঘাস খেয়ে দুধ উৎপন্ন করি, আর মানুষ জোর করে আমার কাছ থেকে সেই দুধ ছিনিয়ে নেয়। এমনকি আমার বাছুরকেও ওরা চাষের কাজে লাগিয়ে দেয়। আর আমার যখন বয়স বাড়বে তখন আমাকে কসাইয়ের হাতে তুলে দিতেও ওরা দ্বিধাবোধ করবে না। এটাই তো হলো কলিযুগের ধর্ম। এ কথা শুনে সাপটি রামুর ওপর জোরে জোরে হাসতে লাগলো। রামু তখন খুবই হতাশ হয়ে দুই হাত জোর করে সেই সাপটাকে বলল, আমি 1 মাস হয়ে গেল আমার বউয়ের মুখ দেখিনি। পাশের গ্রামেই আমার শ্বশুর বাড়ি। আমি একটিবার শুধুমাত্র আমার বউয়ের মুখ দেখেই চলে আসব, তারপরে তুমি আমাকে মেরে ফেলো। এ কথা শুনে সাপটি বলল, আমার একটা শর্ত রয়েছে, সেই শর্তটা পূরণ করলেই আমি তোমাকে ছাড়তে পারি। রামু তখন সাপটাকে জিজ্ঞাসা করলো, কি শর্ত? সাপটা তখন বলল, তুমি শ্বশুর বাড়িতে গিয়ে তোমার বউয়ের সাথে একটাও কথা বলতে পারবে না এবং 2 ঘন্টার বেশি সেখানে থাকতে পারবে না। সাপটির কথায় সম্মতি জানিয়ে রামু সেখান থেকে বেরিয়ে গেল শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। সে প্রায় 1 ঘন্টার পথ অতিক্রম করে শ্বশুর বাড়িতে গিয়ে পৌঁছালো এবং সেখানে পৌঁছাতেই সে দেখল তার স্ত্রী কবিতা বাড়ির উঠানে জামা কাপড় ধুচ্ছে। দূর থেকে কবিতাকে দেখেই তার চোখ দিয়ে জল পড়তে লাগলো। কবিতা তার দিকে দেখা মাত্রই রামু সেখানে আর অপেক্ষা না করে পুনরায় ফিরে চলে আসলো জঙ্গলের দিকে। রামুকে ওইভাবে কাঁদতে দেখে এবং শ্বশুরবাড়িতে ঢুকতে না দেখে কবিতাও তার পিছন পিছন জঙ্গলে চলে আসলো তাকে অনুসরণ করে। রামুর পিছন পিছন কবিতাকে আসতে দেখে সাপটা রাগের স্বরে রামুকে বলল, আমি তো তোমাকে তোমার স্ত্রীর সাথে কথা বলতে মানা করেছিলাম, তুমি ওকে সঙ্গে করে নিয়ে এসেছ। কবিতা তখন সাপটাকে বলল, ও আমাকে সঙ্গে করে আনেনি, ও কোনো কথা না বলে কাঁদতে কাঁদতে চলে আসছিল দেখে আমি বুঝতে পারলাম ওর কোনো বিপদ হয়েছে, সেই কারণেই আমি ওর সাথে করে এসেছি ওর পেছন পেছন। রামু তখন সাপটাকে উদ্দেশ্য করে বলল, আমি যুগের ধর্ম পালন করতে প্রস্তুত, এবার আমাকে তুমি মেরে ফেলো। রামুর কথা শুনে সাপটা যেই রামুকে কামড়াতে যাবে তখনই কবিতা সাপটাকে থামিয়ে দিয়ে বলে উঠল, দাঁড়াও, তুমি তোকে মেরে ফেলছ, কিন্তু আমি আমার সারাটা জীবন কিভাবে কাটাবো এটা বলতে পারবে আমায়? সাপটা তখন কবিতাকে বলল, আমার এই গর্তের চারিপাশে 7টা ছোট ছোট অদৃশ্য গর্ত রয়েছে। আমাকে কেন্দ্র করে আমার চারিদিকে 7 পাক ঘুরলে ওই সব ছোট ছোট গর্তগুলো উন্মুক্ত হয়ে যাবে এবং তাতে 7টি ছোট ছোট সোনা হিরে ভর্তি হাড়ি থাকবে। সেই হাড়িগুলো বার করে নিলে তাতে তোমার জীবন ভালো মতো চলে যাবে। এ কথা শুনে কবিতা বলল, সে তো ঠিক আছে, কিন্তু আমি তোমার কথায় বিশ্বাস করব কিভাবে? আমার বরকে মারার আগে আমি এই জিনিসটা পরীক্ষা করে দেখতে চাই, তারপরে না হয় তুমি ওকে মেরে ফেলো। সাপটি কবিতার কথায় রাজি হয়ে গেল। কবিতা তারপর রামুকে সঙ্গে করে নিয়ে সাপটিকে কেন্দ্র করে বড় গর্তের চারিপাশে 7 পাক ঘুরে নিল। সঙ্গে সঙ্গে 7টি ছোট ছোট গর্ত উন্মুক্ত হয়ে গেল। যেই না কবিতার 7ম পাক ঘোরা শেষ হলো তখনই কবিতা রামুর হাতে থাকা পূর্বে সেই লাঠিটা, যেটা সাহায্যে সে সাপটাকে গর্ত থেকে তুলেছিল,
সেই লাঠিটাকে ছিনিয়ে নিয়ে সাপটির মাথায় বার তিনেক জোরে জোরে আঘাত করল। সাপটি প্রচণ্ড আঘাতে মৃতপ্রায় অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ল এবং খুবই কষ্ট করে কবিতাকে বলল, তুমি তো খুব বড় প্রতারক প্রমাণিত হলে। কবিতা তখন সাপটিকে উত্তরে বলল, কি করব বলো, তুমিই তো বলেছিলে এই কলিযুগে মন্দ দিয়ে ভালোর প্রতিদান দেওয়া হয়, সেই কারণেই তুমি আমাকে গুপ্তধনের খোঁজ দিলে, আর আমি আমার কলিযুগের ধর্ম পালন করলাম। একথা শোনার পর সাপটা সেখানেই মরে গেল। কবিতা রামুকে নিয়ে এবং সেই গুপ্তধন নিয়ে বাড়ি ফিরে আসলো। তারপর খুশি খুশি নিজেদের জীবন কাটাতে শুরু করলো। বন্ধুরা, বিশ্বাসের মূল্য বুঝতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, এখনকার যুগে ভালো মানুষের সঙ্গে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে খারাপটাই হতে দেখা যায়। এটাকেই কলিযুগের ধর্ম বলে মনে করা হয়। দ্বিতীয়ত, এই স্বার্থপর দুনিয়াতে কে বিশ্বাসী এবং কে বিশ্বাসঘাতক সেটা বোঝা খুবই মুশকিল। তৃতীয়ত, কিন্তু এই কলিযুগের মধ্যেও মানুষ চিনে নিয়ে সঠিক মানুষের ওপর বিশ্বাস রাখাটা এবং সেই সঙ্গে ঈশ্বরের ওপর বিশ্বাস রাখাটা খুবই জরুরি। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।